আজকের বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, নিযুক্তি পরীক্ষায় বিমানবন্দরের যাচ্ছে তল্লাশি মহিলাদের, বললেন মুখ্যমন্ত্রী। উভয় পদে উত্তীর্ণ প্রার্থীদের বেশি বেতনের চাকরিতেই নিযুক্তি। আসাম ডিরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশন অর্থাৎ এডিআরইএ যারা তৃতীয় ও চতুর্থ শ্রেণীর দুটি পদেই যোগ্যতা অর্জন করবেন তাদের বেশি বেতনের চাকরিতেই নিযুক্তি দেওয়া হবে। বাইহাটা চারিয়ালির বেজেরা আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত গৃহের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেছেন, এক্ষেত্রে সরকার একটা গাইডলাইন তৈরি করেছে। যেসব প্রার্থী তৃতীয় ও চতুর্থ শ্রেণীর উভয় পদে পাশ করবেন তাদের বেশি বেতনের চাকরিতেই নিয়োগ দেওয়া হবে, একাধিক পদে নয়। এরপরও শেষমেশ যদি দেখা যায় প্রার্থী দুইজন হয়ে গেছেন, সেক্ষেত্রে লটারি পদ্ধতির আশ্রয় নেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেছেন, প্রতিবারই নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায় 1 থেকে 1,500 পদে প্রার্থী দুইজন হয়ে গেছেন। সেটা যাতে এবার থেকে আর না হয় তাই এই ব্যবস্থা করা হয়েছে। উত্তরপত্র পরীক্ষা কিভাবে করা হবে সে নিয়েও সংবাদ মাধ্যমে বিস্তারিত জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, উত্তরপত্র পরীক্ষা কম্পিউটারের সাহায্যেই করা হবে, তবে সেখানে উপস্থিত থাকবেন রাজ্যের 6 থেকে 7 জনের শিক্ষাবিদদের একটি দল। তারাই পরিচালনা করবেন উত্তরপত্র পরীক্ষা ব্যবস্থা। আগামী 29 সেপ্টেম্বর বা অক্টোবর মাসের নিযুক্তি পরীক্ষাগুলোতে মহিলাদের তল্লাশির ক্ষেত্রে সরকার কি কোনো ছাড় দেবে? সংবাদ মাধ্যমের এই প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মহিলাদের অবশ্যই তল্লাশি চালানো হবে। তা না হলে কেউ হয়তো বা কোনো কাগজপত্র নিয়ে পরীক্ষা হলের ভিতরে চলে যেতে পারেন। তবে তল্লাশির ধরন অনেকটা বিমানবন্দরে যেরকম করা হয় সেরকমই হবে। তাদের জিজ্ঞেস করা হবে তল্লাশিতে কোনো আপত্তি রয়েছে কিনা। এর উত্তর যদি না হয় তাহলে সমস্যা নেই, তবে উত্তরে যদি তারা হ্যাঁ বলেন সেক্ষেত্রে তাদের পৃথক হলে বসিয়েই পরীক্ষা নেওয়া হবে, আর সেক্ষেত্রে ওই হলে ইনভিজিলেটরের সংখ্যাও বাড়িয়ে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেছেন, একটু তো কঠোর হতেই হবে, তা না হলে ছেলে প্রার্থীরা প্রশ্ন তুলবে মহিলাদের ছাড় দিলে তারা কেন ছাড় পাবেন না। এইসব প্রশ্নের যাতে সম্মুখীন হতে না হয় তাই উদ্যোগ। এদিন মুখ্যমন্ত্রী কংগ্রেসকে বৃত্তে ছাড়েননি। তিনি বলেছেন, এবার রাজ্য সরকার নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পরীক্ষা চলাকালীন ইন্টারনেট বন্ধ করা সহ অন্য যেসব কড়া পদক্ষেপ করেছে তাদের সমালোচনায় সরব হয়েছে বিরোধী দল কংগ্রেস। তারা পরীক্ষার সময় প্রশ্ন তুলে কেন ইন্টারনেট বন্ধ করা হলো, কিন্তু আজ দেখুন ঝাড়খণ্ডের কংগ্রেস সরকারও আসাম থেকে শিক্ষা নিচ্ছে। নিয়োগ পরীক্ষা চলাকালীন তারাও ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। তার মানে তো এটাই দাঁড়ায় যে আসামি পথ দেখাচ্ছে গোটা দেশকে, আর বিরোধী দল কংগ্রেস সমালোচনা করছে রাজ্য সরকারের। কটাক্ষ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। উল্লেখ্য, গত 15 সেপ্টেম্বর অনুষ্ঠিত এডিআর পরীক্ষায় মহিলাদের তল্লাশি চালিয়ে প্রশ্নের মুখে পড়ে পুলিশ। নলবাড়ির লখিমপুর এলাকার মহিলা পরীক্ষার্থীরা অভিযোগ করেন, মহিলা পুলিশ কর্মীরা তল্লাশির নামে তাদের অন্তর্বাসেও হাত দিয়েছেন, স্পর্শ করা হয়েছে তাদের গোপনাঙ্গেও। তল্লাশির নামে মহিলা পুলিশ কর্মীরা এ ধরনের অভব্যতা করার সাহস কোথা থেকে পেলেন? প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হন পরীক্ষার্থীরা। ঘটনাটি প্রকাশ্যে আসার পরই উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যুবতী মহিলাদের আত্মসম্মানহানির মতো কোনো ঘটনা যদি ঘটে থাকে তাহলে এর তদন্ত হবে। আগামী পরীক্ষাগুলোর জন্য সরকার যুবক যুবতীদের জন্য একটি এসওপিও তৈরি করবে বলেও জানান মুখ্যমন্ত্রী। হাইকোর্ট এবং মহিলা কমিশনের নির্দেশের উপর ভিত্তি করেই ওই এসওপি তৈরি করা হবে। মুখ্যমন্ত্রী আরও বলেছেন, এই ঘটনা সরকারের নজরে রয়েছে। আগামী 29 সেপ্টেম্বর এবং অক্টোবরে অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলোতে এসব যাতে না ঘটে সে নিয়ে সচেষ্ট থাকবে সরকার। বেজারায় এ প্রসঙ্গে ফিরে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে, আগের পরীক্ষায় থেকে যাওয়া ত্রুটি বিচ্যুতির যাতে আর পুনরাবৃত্তি না হয় সে কথাই প্রতিধ্বনিত হয় মুখ্যমন্ত্রীর বক্তব্যে, এবং আগামী পরীক্ষাগুলোতে সরকারের অবস্থান স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে সোনাপুরের উচ্ছেদে স্থগিতাদেশ হাইকোর্টের। সোনাপুরের কচুতলিতে চালানো উচ্ছেদ নিয়ে হাইকোর্টে মুখ তুবড়ে পড়ল আসাম সরকার, কারণ গৌহাটি হাইকোর্ট সোনাপুরের উচ্ছেদের উপর স্থগিতাদেশ দিয়েছে। আদালত দুই পক্ষের শুনানির শেষে আবেদনকারীদের নির্দেশ দিয়েছে, আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে প্রত্যেক নোটিশপ্রাপ্তদের জমির পাট্টার সমস্ত নথিপত্র কামরূপ জেলা কমিশনারের কাছে দাখিল করতে হবে। জেলা কমিশনারকে বলা হয়েছে, আবেদনকারীরা তাদের জমির নথিপত্র দাখিল করার পর সব কিছু খতিয়ে দেখে 15 দিনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে স্পিকিং অর্ডার দিয়ে তাদের জানাতে হবে। যতদিন পর্যন্ত আবেদনকারীদের ক্ষেত্রে কোনো অর্ডার দেওয়া না হয় তাদের জমিতে কোনো উচ্ছেদ অভিযান চালানো যাবে না।
এই মামলায় সরকারের হয়ে অ্যাডভোকেট জেনারেল আদালতে হাজির হয়ে জানিয়েছেন, যতদিন পর্যন্ত জেলা কমিশনার নতুন কোনো সিদ্ধান্ত না নেন ততদিন পর্যন্ত কোনো রকমের উচ্ছেদ করা চলবে না। এর আগে বরদরবায় পুলিশ যে উচ্ছেদ চালিয়েছিল তা নিয়েও রাজ্য সরকার আদালতে হুমড়ি খেয়ে পড়েছিল। হাইকোর্ট শুক্রবার সোনাপুরের উচ্ছেদ নিয়ে এক গুরুত্বপূর্ণ শুনানি গ্রহণ করে সরকারের উচ্ছেদ অভিযানের উপর স্থগিতাদেশ জারি করেছে। যে উচ্ছেদকে কেন্দ্র করে গত 12 সেপ্টেম্বর রণক্ষেত্রে পরিণত হয়েছিল সোনাপুর রাজস্ব সার্কেলের কচুতলি অঞ্চলের উচ্ছেদ স্থল। উচ্ছেদের কবলে পড়া উত্তেজিত মানুষের ক্ষোভকে নিয়ন্ত্রণ করতে না পেরে পুলিশ প্রশাসনকে যে বাধ্য হয়ে গুলি চালাতে হয়েছিল তাতে নিহত হয়েছিলেন 2 জন এবং জখম হন বেশ কয়েকজন। একই সঙ্গে পুলিশেরও কয়েকজন জখম হয়েছিলেন সেদিনের ঘটনায়। এরপরই প্রশাসন সাময়িকভাবে স্থগিত রেখেছিল উচ্ছেদ। সেই সঙ্গে গত 13 সেপ্টেম্বর সোনাপুর রাজস্ব সার্কেলের অন্তর্গত কচুতলি অঞ্চলের ট্রাইবেল বেল্ট ও ব্লক এলাকায় অবৈধভাবে বসবাসকারী পরিবারগুলিকে 3 দিনের মধ্যে বাড়ি খালি করে দেওয়ার জন্য কঠোর নোটিশ জারি করেছিলেন সোনাপুর রাজস্ব সার্কেলের অফিসার। এই নোটিশকে চ্যালেঞ্জ জানানো হয় হাইকোর্টে। নোটিশ পাওয়া 55টি পরিবার বৃহস্পতিবার হাইকোর্টে 2টি রিট পিটিশন দাখিল করেছিল। এ সংক্রান্ত আবেদনকারীদের পক্ষে আইনজীবী আর ভুইয়া বলেন, কামরূপ মহানগর জেলা কমিশনার উচ্ছেদের পর যে নোটিশ জারি করেছিল সেটিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হয়েছিল। এই নোটিশটি আইন অনুযায়ী জারি করা হয়নি বলে হাইকোর্ট কামরূপ মহানগর জেলা কমিশনারের সমালোচনা করে হাইকোর্ট আবেদনকারীদের কাছে তাদের নথিপত্রগুলি আগামী 13 অক্টোবরের মধ্যে কামরূপ মহানগর জেলা কমিশনারের কাছে জমা দেওয়ার নির্দেশ দেয়। এইসব নথিপত্র পরীক্ষা করে আবেদনকারীদের প্রত্যেকের ভাষ্য গ্রহণ করার জন্য কামরূপ মহানগর জেলা কমিশনারকে নির্দেশ দেয় হাইকোর্ট। এ সংক্রান্ত কামরূপ মহানগর জেলা কমিশনার যাবতীয় পদক্ষেপ নেওয়ার পর ব্যবস্থা গ্রহণ করতে পারবেন, উচ্ছেদের নির্দেশও দিতে পারবেন বলে জানিয়ে আইনজীবী ভুইয়া বলেন, ট্রাইবেল বেল ঘোষণা হওয়ার আগে এসব মানুষ 1923-1928 সালে সোনাপুরের এই অঞ্চলটিতে এসেছিলেন। ফলে যারা সোনাপুরের এই অঞ্চলটি ট্রাইবেল বেল ঘোষণা হওয়ার আগে এসেছিলেন তাদের সেখান থেকে উচ্ছেদ করা যাবে না। অপরদিকে বিশ্বের শীর্ষ 2% বিজ্ঞানীর মধ্যে আসাম বিশ্ববিদ্যালয়ের 5 জন সম্মানিত শিক্ষক 2024 সালের জন্য শীর্ষ 2% বিজ্ঞানীদের মর্যাদাপূর্ণ বৈশ্বিক র্যাঙ্কিংয়ে স্থান অর্জন করেছেন। এটা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় দ্বারা সংকলিত এবং এলসেভিয়ার দ্বারা প্রকাশিত হয়েছে। এই উল্লেখযোগ্য তালিকাটি প্রকাশনার সংখ্যা, উদ্ধৃতি এবং তাদের গবেষণার প্রভাব সহ বিভিন্ন মানদণ্ড বিবেচনা করে এই র্যাঙ্কিং নিয়মিতভাবে স্ট্যানফোর্ড তালিকা হিসেবে উল্লেখ করা হয়। 2019 সালে নেদারল্যান্ডের প্রকাশনা সংস্থা এলসেভিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের একটি দলের সহযোগিতায় এই কাজ শুরু করে এটি বিশ্বব্যাপী বিজ্ঞানীদের কর্মক্ষমতা মূল্যায়ন করে তাদের মধ্যে শীর্ষ 2%কে স্বীকৃতি দেয়। আসাম বিশ্ববিদ্যালয়ের যেসব অধ্যাপক এই বৈশ্বিক তালিকায় স্বীকৃতি অর্জন করেছেন তারা হলেন পদার্থবিদ্যা বিভাগের বরিষ্ঠ অধ্যাপক অশোক কুমার সেন, জীববিজ্ঞান ও বায়ো ইনফরমেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর শুভদীপ রায় চৌধুরী, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর উৎপল সরকার, জীববিজ্ঞান ও বায়ো ইনফরমেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর সুভাষিস চৌধুরী এবং ফার্মাসিউটিক্যাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর রবিনারায়ণ পারহি। ডক্টর শুভদীপ রায়চৌধুরী এবং ডক্টর পারহি গত বছরের বিশ্বব্যাপী শীর্ষ 2% বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন। এই অসামান্য কৃতিত্ব আসাম বিশ্ববিদ্যালয় এবং সমগ্র বরাক উপত্যকার জন্য অত্যন্ত গর্বের বিষয়। এটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের ব্যতিক্রমী মানের গবেষণার স্বীকৃতি হিসেবে কাজ করবে। আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্ত এই অসামান্য কৃতিত্বের জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। অপরদিকে জকিগঞ্জে বিএসএফ বিজিবি কমান্ড্যান্ট পর্যায়ের বৈঠক। 1.5 মাস আগে দেশান্তরী হয়েছেন পড়োশী দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিদিনই ভারতের বিরুদ্ধে কোনো না কোনো অভিযোগ আনছে। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মৌলবাদীদের সমর্থনে বাংলাদেশে যেমন ভারত বিদ্বেষী মনোভাব বেড়েছে, ঠিক তেমনি দীর্ঘদিনের দুদেশের মৈত্রী সম্পর্কে ফাটল ধরতে শুরু করেছে। তবে এর প্রভাব যাতে কোনোভাবে সীমান্ত সুরক্ষায় না পড়ে তার জন্য একমত দুদেশের সীমান্তরক্ষী বাহিনী। করিমগঞ্জের কুশিয়ারা নদীর ওপারে থাকা জকিগঞ্জের পাইলট হাউসে বর্ডার সিকিউরিটি ফোর্স ও বর্ডার গার্ড বাংলাদেশের মধ্যে কমান্ড্যান্ট পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই প্রথম নিরাপদ, শান্তিপূর্ণ ও আলোকিত সীমান্ত গড়তে একমত বিএসএফ বিজিবি। দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং সীমান্তে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সফল বৈঠক সম্পন্ন হয়েছে বলে
বিএসএফের মিজোরাম কাচার ফ্রন্টিয়ারের সূত্রে জানা গেছে। বৈঠকে ভূমি বিরোধ নিষ্পত্তি, সীমান্ত হত্যা বন্ধ ও মাদক পাচার রোধে উভয় বাহিনীর মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়। বাংলাদেশ থেকে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, বাংলাদেশের ভূখণ্ড থেকে ভারতীয় বিদ্রোহী গোষ্ঠীর তৎপরতা, বাংলাদেশি চোরাকারবারিদের চোরাচালানের প্রসঙ্গ উত্থাপন করে বিএসএফ এসব আন্তঃসীমান্ত অপরাধী ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ইতিবাচক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিজেপি। ভারত থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এবং নিষিদ্ধ পণ্য বাংলাদেশে যাতে আসতে না পারে সে ব্যাপারে বিজেপির পক্ষ থেকে প্রসঙ্গ উত্থাপন করা হয়। বৈঠকে ভারতীয় প্রতিনিধিরা বিশেষ করে জাল নোট, অনুপ্রবেশকারী ও নারী পাচারের উপর জোর দেন। বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় সীমান্ত হত্যাকে। উল্লেখ্য, করিমগঞ্জ জকিগঞ্জ সীমান্তে কুশিয়ারা নদী তীরের 4.3 কিলোমিটার উন্মুক্ত সীমান্তে বিএসএফ সক্রিয় থাকা সত্ত্বেও কাঁটাতারের বেড়া না থাকায় প্রায় সময় অনুপ্রবেশ সহ পাচারের ঘটনা ঘটে থাকে। এলাকাটিকে মাদক ও চোরাচালান মুক্ত করতে বিএসএফ বিজিবির কমান্ড্যান্ট পর্যায়ের বৈঠকে কৌশল নির্ধারণ এবং সে বিষয়ে সহযোগিতার ভিত্তিতে কিছু কার্যক্রম গ্রহণের ব্যাপারে যৌথ পরিকল্পনা গ্রহণ করা হয়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।